Welcome to SRM Education channel. Dear student, today we are going to discuss The Sick Rose written by William Blake. William Blake 1757 to 1827. An English poet, painter and printmaker, is an influential figure in the poetry and visual art of the Romantic age. Blake believed in the equality of gender and race, and he affirmed his faith in universal humanity. He upheld the ideals of the French and the American Revolution and was committed to making a change both in the social order and in the mind of men. Blake understood the complexity of human nature. He regarded innocence and experience as essential components of the human soul. Human nature has to learn to bring together separate perspectives and encounter contrasting realities such as the light and the darkness, the perfect and the imperfect, growth and decay, and life and death, in order to understand their complete meaning. ব্লেক রোমান্টিক যুগের সূচনাকালের সবচেয়ে শক্তিশালী কবি। ইংল্যান্ডের পরবর্তী রোমান্টিক কবিদের নেতৃত্ব তিনিই দিয়েছিলেন। তার আগের যুগটা ছিল গদ্য এবং যুক্তির যুগ, পরেরটা কল্পনাময় কবিতা এবং গভীর অনুভূতির যুগ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, কিটস ও শেলির মতো বিখ্যাত রোমান্টিক কবিদের আবির্ভাবের পথ প্রশস্ত করেছিলেন তিনিই। অর্থাৎ ব্লেককে রোমান্টিক যুগের অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের পায়োনিয়ার বলা যেতে পারে। ব্লেকের কবিতার মধ্যে খুব স্পষ্টভাবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের যে জটিলতা সেটা তিনি ব্যক্ত করেছেন। উইলিয়াম ব্লেকের লেখা দুটো কবিতা সিরিজ রয়েছে, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা সংস অফ এক্সপিরিয়েন্স। সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স এই দুটো তিনি যে ধারণা এনেছেন সেই ধারণাটা হচ্ছে সরলতা শৈশবের সুখী অবস্থা। এই অবস্থা পিতা বা ঈশ্বর এই অবস্থাটা কি করেন, আগলে রাখেন। যেমন ছোট নিষ্পাপ মেষশাবক, ছোট শিশু এবং যিশু সরলতার প্রতীক। আর এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে সেই পদ্ধতি যা সরলতাকে কুলসিত করে। অভিজ্ঞতা শিশু সুলভ সরলতাকে নষ্ট করে। ব্লেকের কবিতা একটা হচ্ছে ল্যাম্ব আর একটা টাইগার। ল্যাম্ব কবিতায় তিনি ইনোসেন্সের কথা বলেছেন, আর টাইগার কবিতায় তিনি এক্সপিরিয়েন্সের কথা বলেছেন। এবং তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে ভগবান তিনিই তো দুটোই সৃষ্টি করেছেন। কি কি? যে তিনি যেরকম শিশু সুলভ সরলতা শান্ততার একটা প্রতীক, আর অনুরূপভাবে তিনি হিংস্ররও প্রতীক। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দুটোই ভগবানের সৃষ্টি। কোনটা? এক হচ্ছে যেরকম বাঘের হিংস্রতা সবসময় প্রকাশ পায়, আর একটা হচ্ছে ভেড়া।
এর সবসময় মিক, নম্র, খুব মৃদু আচার আচরণ সবসময় প্রকাশ পায়। এই দুটো প্রাণীকেই কিন্তু ভগবানের সৃষ্টি। তাহলে আমরা এটা ধরে নিতে পারি ভগবানের মধ্যে দুটো গুণই বর্তমান। তিনি যেরকম মানুষের প্রতি দয়া দেখান বা আফটার ডেথ দেখাবেন, অনুরূপভাবে অ্যাট দ্য ডে অফ জাজমেন্ট তিনি কি করবেন, পাপিষ্ঠদেরকে, অর্থাৎ যে সমস্ত মানুষ পাপের বোঝা মাথায় করে নিয়ে পরকালে গমন করবেন, তাদেরকে তিনি কি করবেন, শাস্তি দেবেন। ভগবানের যে রুষ্ট চেহারা তাদের সামনে ফুটে উঠবে। এই যে সংস অফ এক্সপিরিয়েন্স এবং সংস অফ ইনোসেন্স, এই দুটোর দ্বারা ভগবানের চারিত্রিক বৈশিষ্ট্য তিনি তুলে ধরেন। এইবার আমি পার্থিবভাবে যদি ভাবি, পৃথিবীর অবস্থা যদি ভাবি, এই কবিতাটা নিয়ে আমরা সেটাই আলোচনা করব। একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সেই শিশুটা থাকে নিষ্পাপ, আর সেই শিশুটা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তার মধ্যে অভিজ্ঞতার সঞ্চার হয় এবং সেই নিষ্পাপ পবিত্র শিশুটার ভিতরে যখন এক্সপিরিয়েন্স গেন হয়, অর্থাৎ অভিজ্ঞতার জগতে সে পা দেয় বা পা বাড়ায়, তখন সেই নিষ্পাপ পবিত্রতা কুলসিত হয়ে যায়, অর্থাৎ সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ঠিক সেরকমই এই সিক রোজ কবিতায় কবি একটা রোজকে, একটা গোলাপকে অসুস্থ বলেছেন, বিবর্ণ, পাণ্ডুর, তিনি এই সমস্ত কথাগুলো বলেছেন। সিক রোজ কবিতাটি তুলে ধরে আপাত দৃষ্টিতে কবিতাটি সরলতা কিভাবে অভিজ্ঞতার দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এটাই ব্যাখ্যা করছে। এখানে দেখো কবিতাটা স্টার্ট হচ্ছে এই জায়গায়, ও রোজ দাও আর্ট সিক। ও রোজ, প্রথমেই রোজকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ও রোজ, ও গোলাপ, এখানে অ্যাপোস্ট্রফি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গোলাপকে প্রাণসত্তা আরোপ করা হয়েছে, ঠিক কিছুটা যেন পার্সনিফিকেশনের মতো প্রাণসত্তা আরোপ, মানে গোলাপ যেন একটা প্রাণী, এবং যে প্রাণীটা কিসের প্রতীক, যে প্রাণীটা হচ্ছে সরলতার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, পবিত্রতার প্রতীক, সেই রকমই কোনো একটা মানুষের সঙ্গেও আমরা গোলাপকে সম্পৃক্ত করতে পারি। কারণ এই যে গুণগুলো, যেমন আছে বিউটি, পিওরিটি, স্প্লেন্ডার, এলিগ্যান্স, এই যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটিগুলো একটা মানুষের থাকে, ঠিক সেই রকমই গোলাপের সৌন্দর্য রয়েছে, পবিত্রতা রয়েছে, ঔজ্জ্বল্য রয়েছে, লাবণ্য রয়েছে। এবার এই রকম সমস্ত গুণ সম্পূর্ণ একটা গোলাপকে বলছেন তিনি দাও আর্ট সিক। দাও আর্ট মানে হচ্ছে, দাও মানে তুমি, এগুলোকে আর্কেইক ওয়ার্ড বলা হয়, এটা প্রাচীন শব্দ। দাও মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে ARER, আর সিক মানে তো জানো, সিক মানে হচ্ছে অসুস্থ। এখানে সিক মানে আমরা কি বলবো, সিক মানে হচ্ছে কুলসিত হয়েছে, গোলাপটা কুলসিত। তাহলে দাও আর্ট মানে হচ্ছে ইউ আর সিক। ও গোলাপ, তুমি যে মলিন। হে গোলাপ,
তুমি মৃত পাংশু, তুমি যে মলিন এটা বলতে পারি, আর হে গোলাপ তুমি মৃত পাংশু। কবি বলছেন হে গোলাপ তুমি তো মৃত পাংশু, তুমি তো মলিন। এবার কেন মলিন সেই কারণটা পরে আসছে। দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট। দ্য ইনভিজিবল ওয়ার্ম, ইনভিজিবল মানে অদৃশ্য, আর ওয়ার্ম মানে হচ্ছে কীট বা পোকা, এক ধরনের পোকা। এইবার অদৃশ্য পোকা, অদৃশ্য কীট, এখানে যে কীট কথাটা আলংকারিক অর্থে ব্যবহার হয়েছে। এই যে ওয়ার্ম, এটা হলো ক্ষয় এবং মৃত্যুর দূত। দ্য ওয়ার্ম ইজ অ্যান এজেন্সি অফ ডিকে অ্যান্ড ডেথ। ইট হ্যাজ ট্রিমেন্ডাস ডিস্ট্রাকটিভ ফোর্স। এর আছে ভয়ঙ্কর বিনাশী ক্ষমতা, অর্থাৎ ওয়ার্মের একটা ভয়ঙ্কর বিনাশী ক্ষমতা রয়েছে। অ্যান্ড ভেরি সাডেন অ্যান্ড সিক্রেট ইট ইজ অ্যাপিয়ারেন্স। আর এটা খুব ধীরে ধীরে এবং গোপনে এর আবির্ভাব ঘটে, বুঝতেই পারা যাবে না। দ্য ইনভিজিবল ওয়ার্ম, তাহলে ওয়ার্মটা, এই যে পোকাটা, এই পোকাটার কিসের প্রতীক বা কিসের সিম্বলাইজ করা হয়েছে? এটা একটা সিম্বলিক কবিতা, এটা একটা সিম্বলিক কবিতা। আমরা এটাকে সিম্বলিজম ভাবে এটাকে দুটো ভাবে বলতে পারি, যে ওয়ার্ম আর রোজ এই দুটোকে সিম্বলাইজ করা হয়েছে, যে ওয়ার্ম অ্যাজ এ মেল অ্যান্ড রোজ অ্যাজ এ ফিমেল সেক্স সিম্বলস রেসপেক্টিভলি। আর এখানে ওয়ার্মটা কিসের? ওয়ার্মটা হচ্ছে সিম্বল অফ ডিস্ট্রাকশন, ডেথ অ্যান্ড ডিকে। আর রোজটা কি? সিম্বল অফ বিউটি, পিউরিটি, স্প্লেন্ডার, এলিগেন্স। তাহলে রোজটা কেন শিখ? না, ওই যে অদৃশ্য কীট যে কখন ওড়ে, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা রাত্রিতে ওড়ে। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, রাত্রিতে ওড়ে। কেন রাত্রিতে ওড়ে? রাত্রিতে ওড়ার কারণ হচ্ছে কীটেরা, অর্থাৎ ওই ধরনের কীটের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষেরা, তারা কি করে? তারা আলোর উজ্জ্বলতাকে ঘৃণা করে। এটা তো একটা ধ্বংসের দূত। আর এই ওয়ার্ম কি? মৃত্যুর বার্তা বহন করে। এই ওয়ার্ম মৃত্যুর বার্তা বহন করে। স্পষ্টতই এটা গভীর অন্ধকারে শুরু করে এর কাজ। এই জন্য এটা কি করে? ফ্লাইজ ইন দ্য নাইট, রাত্রিতে উঠছে। যত কিছু গোপন কাজ এবং খারাপ অশুভ কাজগুলো কখন হয়? রাত্রিতেই ঘটে, মানুষের অগোচরে, অন্ধকারে। ঠিক সেরকমই ওয়ার্মটাও কি করছে? রাত্রিতে উঠছে। আর কোথায়? ইন দ্য হাউলিং স্টর্ম। ইন দ্য হাউলিং স্টর্ম মানে, ইন দ্য হাউলিং স্টর্ম, হাউলিং মানে লাউড নয়েজ, প্রবল তীব্র আওয়াজ করে। স্টর্ম মানে প্রবল ঝড়। তাহলে ঝড় বৃষ্টির প্রচণ্ড আওয়াজ করছে ঠিক এই রকম সময়ে, রাত্রের আঁধারেও যে ওড়ে, ঝড় তুফানের সমস্ত কিছু, ঝড় ঝঞ্ঝা সব কিছুকে কি করে? তুচ্ছ করে এ উড়ে বেড়ায়। অর্থাৎ মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগের
সম্মুখীন হয় বা হতে হয়, তখন সে খুব একটা বাড়ির বাইরে বার হয় না, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ অনেকটা শুনশান হয়ে থাকে। ঠিক এই রকম একাকিত্ব, নির্জনতার সুযোগ নিয়েই কি করে, ওয়ার্ম হাউলিং স্টর্মের মধ্যে উড়ে বেড়ায়, যেন ওর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনে যেন কোনো কিছু বাধা না আসে। এক তো অন্ধকারে, আবার হাউলিং স্টর্মে সে নির্দ্বিধায় উড়ে বেড়ায়। তারপরে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সে খুঁজে পায়, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সে খুঁজে পায় তোমার বিছানা। কি খুঁজে পেয়েছে? তোমার বিছানা। এখানে দাই বলতে কে, দাই বেড, দাই মানে হচ্ছে দ্য রোজ, এই যে দাই, দাই মানে হচ্ছে এখানে রোজ, গোলাপের বিছানা। গোলাপের বিছানা বলতে কি বোঝায়? গোলাপের পাপড়ি, এখানে বেড বলতে তাহলে গোলাপের পাপড়িকে বোঝাচ্ছে। তাহলে সেই যে ওয়ার্ম, ওয়ার্ম এসে কোথায় আশ্রয় নিল? না, ইন দ্য বেড অফ দ্য রোজ, গোলাপের বিছানার মধ্যে। অফ ক্রিমসন জয়, কি রকম? না ক্রিমসন জয়। ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল, ক্রিমসন মানে গাঢ় লাল, আর জয় মানে কি? আনন্দ। তাহলে গোলাপটি সর্বসমক্ষে নম্র, কিন্তু একান্তে প্রেমাতুর। ক্রিমসন জয় একই সঙ্গে যৌন সুখ ও সরলতার বিনাশকে বোঝায়, সেজন্য এই আনন্দকে বোঝায় যা আকর্ষণীয়, নতুন, ধ্বংসাত্মক। তাহলে গোলাপের বুকে কীট অর্থাৎ ওয়ার্মটা যে বিছানাটা দখল করেছে বা যে জায়গাটা দখল করেছে, যে মুহূর্তে কীট অর্থাৎ ওয়ার্ম ফুলের বুকে ঢুকে এটা তাকে দংশন করতে থাকে। ফুলের মধ্যে প্রবেশ করলো আর ফুলকে দংশন করতে লাগলো, আর ফুল কি হলো? রক্ত রঞ্জিত হয়ে উঠল। আর কীটের প্রতিটি দংশনে, প্রতিটি কামড়ে রক্তবিন্দু ঝরে পড়ে। প্রাণবন্ত গোলাপ জীর্ণ হয়, এটা আনন্দে গোলাপকে ধ্বংস করে। আর এইখান থেকে অর্থাৎ রক্তাক্ত গোলাপ এটার থেকে মুক্তি পায় না। এবং এই যে রক্তাক্ত হচ্ছে, এর মধ্যে গোলাপ কিছুটা আনন্দও পাচ্ছে। আমার এই কথাটা ভালো করে বোঝো, একটা আমি বাক্য বলছি যে গোলাপটি সর্বসমক্ষে নম্র, সবারই সামনে সে একরকম, কিন্তু একান্তে প্রেমাতুর। দ্য রোজ ইজ পাবলিকলি মডেস্ট বাট প্রাইভেটলি প্যাশনেট, সো দ্য ক্রিমসন জয় সাজেস্টস বোথ সেক্সুয়াল প্লেজার অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স। সুতরাং গোলাপটা দুটোই বলতে যাচ্ছে, একদিকে কি হচ্ছে? প্লেজার পাচ্ছে, সেক্সুয়াল প্লেজার পাচ্ছে, আর একটা কি হচ্ছে? ইনোসেন্সের ডিস্ট্রাকশন হচ্ছে, ইনোসেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে তার ফিরে আসার আর কোনো উপায় নেই। এই যে ওয়ার্ম তার মধ্যে বাস করেছে, ওয়ার্ম যে প্রবেশ করেছে, এবং এই যে প্রবেশ করাটা সে একান্ত গোপনে প্রবেশ করেছে ওয়ার্ম, এবং প্রবেশ করার ফলে গোলাপটাও কিছু আনন্দ পেয়েছে, কিন্তু গোলাপটা কি হয়েছে? গোলাপটা ধ্বংস এবং ডেথের দিকে, ডিস্ট্রাকশন এন্ড ডেথের দিকে, ডিকে এবং ডেথের দিকে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল এই পর্যন্ত?
আমি অ্যানোটেশন আরও করব। এরপরে পরে দুটো লাইন দেখো, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডেস্ট্রয়। ডার্ক সিক্রেট লাভ, ডার্ক মানে কি অন্ধকার, সিক্রেট মানে গোপন। তাহলে তার ভালোবাসাটা কেমন? অন্ধকার, সিক্রেট গোপন, অন্ধকার গোপন ভালোবাসা। এখানে অদৃশ্য কীটের, এটা গোপন কেন না? এই ভালোবাসাটা গোপন কেননা এটি নিষিদ্ধ, নিষিদ্ধ ভালোবাসার জন্য, নিষিদ্ধ ভালোবাসার জন্যে অবদমিত অনুভূতিকে বোঝায়। The poet thus bring in the contrast between the real love and love that is based on only sexual pleasure. কবি প্রকৃত ভালোবাসা এবং যে ভালোবাসা শুধুমাত্র সেক্সুয়াল প্লেজারের উপর নির্ভর করে, এই দুয়ের দ্বন্দ্বকে তিনি দেখিয়েছেন। যেখানে প্রকৃত ভালোবাসা থাকবে সেখানে আনন্দ থাকবে, সেখানে ডিস্ট্রাকশন থাকবে না। আর যেখানে ডার্ক সিক্রেট লাভ থাকবে, ডার্ক থাকবে, সেখানে কি থাকবে? ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন দুটোই থাকবে। এই কবিতার দ্বারা উইলিয়াম ব্লেক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, দ্য ব্লেক আন্ডারস্টুড, তিনি বুঝেছিলেন, তিনি বুঝেছিলেন কি বুঝেছিলেন? দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান নেচার, মানুষের প্রকৃতির, মানুষের চারিত্রিক প্রকৃতির জটিলতাটা তিনি বুঝেছিলেন। মানুষ, তুমি যাকে ভালো ভাবছো সে তোমার কাছে ভালো ভালো ভেবে এলো, তোমার সঙ্গে থাকলো এবং তোমার সঙ্গে বসবাস করার পর তোমাকে ক্ষতি করে দিয়ে চলে গেল। তুমি বুঝতেই পারলে না, যখন তোমার সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে তখন তুমি রিয়ালাইজ করছো যে আমার ক্ষতি হয়ে গেছে, তখন সেই ক্ষতিকে পুনরাবৃত্ত, ক্ষতিকে ফিরে পাওয়ার বা ক্ষতি পূরণের কোনো উপায় থাকে না, ক্ষতিপূরণের কোনো উপায় থাকে না। এটা একটা দিক। এখানে দেখো আর একটা দিক হতে পারে, এটা কি? যে আমি অন্যভাবে অ্যানোটেশনটা এটা করতে পারি, এক্সপ্লানেশন করতে পারি, যে এখানে যে গোলাপ, সেই গোলাপটা আমি আগে বলেছিলাম যে সিম্বল অফ লাভ, সিম্বল অফ বিউটি। এই যে লাভ অ্যান্ড বিউটি, এই সিম্বলটা, এটা মেটাফরিক্যালি আমি এটা ব্যবহার করতে পারি যে দ্য রোজ কুড বি এ মেটাফোর ফর দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন। দ্য রোজ কুড বি আ মেটাফোর ফর দ্য বিউটিফুল সিটি অফ লন্ডন বিফোর ইট ওয়াজ করাপ্টেড বাই দ্য স্টেট হু হ্যাড এ লাভ ফর পাওয়ার। সুন্দর লন্ডন সিটিটাকে তিনি গোলাপের সঙ্গে তুলনা করছেন। পলিটিক্যালি ভাবে যে সমস্ত মানুষরা তাকে পাওয়ার আশায় বা পাওয়ার জন্য তারা কি করেছিল, কিছু করাপ্টেড মানুষ তাকে দখল করার জন্য সেখানে এসেছিল। আর ব্লেক ইজ known for writing of horror of 18th century London during Industrial Revolution. তাহলে এখানে গোলাপের সঙ্গে লন্ডন সিটিটাকেও তুলনা করা হচ্ছে, মেটাফরিক্যালি ইউজ করা হচ্ছে। লন্ডন সিটির অর্থাৎ লন্ডনের যে সিংহাসন, সিংহাসন পাওয়ার জন্য মানুষ এসেছে এবং সেই সিংহাসনের অর্থাৎ সমাজকে ধ্বংস করেছে এবং সেখান থেকে তার নিজস্ব মুনাফাটাকেই গুটিয়ে নিয়েছে। যেভাবে কিছু মানুষ, একটু অন্যভাবে কথাটা হয়ে যাবে হয়তো, কিছু অসাধু পলিটিক্যাল যারা আছেন, সবাই নয়, তারা যেরকম নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সব কিছু করে থাকেন, অনুরূপভাবে লন্ডন সিটির সিংহাসনকে অর্থাৎ লন্ডন শহরের সিংহাসনকে পাওয়ার জন্য কিছু মানুষ সেইভাবে, ঠিক একটা গোলাপকে যেভাবে নষ্ট করে দেয় একটা পোকা, সেইভাবে একজন মানুষ সিংহাসন পাওয়ার জন্য সমস্ত তিনি প্রচেষ্টা চালিয়েছেন এবং সিংহাসন পেয়েছেন
এবং তাকে ধ্বংস করেছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। এটা আর একটা হতে পারে ওয়ার্ম। এই যে ওয়ার্মটা, এই ওয়ার্ম মানে কি? ওয়ার্ম মানে তো কীট বা পোকা বললাম। এখানে একটা ইমেজ আছে বিবলিক্যাল সার্পেন্ট। তোমরা জানো বাইবেলে আছে এবং ইসলাম ধর্মের মধ্যেও আছে। ইসলাম ধর্মের মধ্যে কি হয়েছিল? আদম এবং হাওয়া বলা হয়। আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী বিবলিক্যাল সাজেশন যেখানে আছে, সাজেস্ট যেটা আছে যে ফেলাস, একটা হচ্ছে ফেলাস আর একটা হচ্ছে সার্পেন্ট। এই যে ওয়ার্মটাকে হচ্ছে ফেলাসের সঙ্গে তুলনা করা হচ্ছে আর সার্পেন্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। সার্পেন্ট কি? সার্পেন্ট হচ্ছে যেভাবে স্বর্গীয় সুখ ইভ এবং আদম, যেভাবে স্বর্গীয় সুখ তারা পেয়ে আসছিল এবং তাদেরকে শয়তান অর্থাৎ স্যাটান সাপের ছদ্মবেশে তাদেরকে সেই ফরবিডেন ট্রির যে ফলটাকে খাওয়ার জন্য প্রলুব্ধ করেছিল ইভকে, তার সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। আদম ও ইভকে প্রলুব্ধ করতে শয়তানের বিশৃঙ্খলার রাজত্ব সম্পর্কে বাইবেলের একটা ঘটনা এখানে এসেছে। স্বর্গীয় পবিত্রতা অন্ধকারের ভয়ঙ্কর রূপ শয়তানের দ্বারা নষ্ট হয়েছিল। অর্থাৎ স্বর্গীয় যে পবিত্রতা ছিল, সেই পবিত্রতা অর্থাৎ স্বর্গ থেকে তাদের কি করা হয়েছিল? অপসারণ করা হয়েছিল, মর্তে পাঠানো হয়েছিল। এবং এটা কে ঘটিয়েছিল? ওই সার্পেন্ট অর্থাৎ শয়তানের ছদ্মবেশ, যে ছদ্মবেশে এসে ইভকে ফরবিডেন ট্রি ফ্রুটকে খাওয়ার জন্য প্রলুব্ধ করেছিল। আর এখানে এই যে উড়ন্ত ফ্লাইং ওয়ার্ম, উড়ন্ত কীট, এখানে শয়তানের সঙ্গে স্যাটানের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে বোঝা গেল এই ইলিউশনগুলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জীবনটাকে যদি সাইকেল হিসাবে ধরে নিই, বৃত্তকারে যদি ধরে নিই, এই মনে করে যে ও এটা একটা বৃত্ত, ও রোজ, এই সাইকেল অর্থাৎ জীবনের সমস্ত মানে স্প্যান অফ লাইফ টাইম, স্প্যান অফ লাইফ, জীবনের সময়সীমা। এই সময়সীমাটার মধ্যে কি কি থাকে? লাইট থাকে এবং ডার্ক থাকে, ব্যাড কন্ডিশন থাকে, গুড কন্ডিশন থাকে, পারফেক্ট থাকে, ইমপারফেক্ট থাকে, গ্রোথ থাকে, ডিকে। এই সমস্তগুলো নিয়ে হচ্ছে একটা জীবনের বৃত্ত। তাহলে এই বৃত্তের মধ্যে নিজেকে একটা জায়গায় স্থির রেখে সমাজের মধ্যে বিচরণ করাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। কোনো মানুষের দ্বারা, কোনো অসাধু সঙ্গের দ্বারা প্রলুব্ধ হয়ে ভুল পথে, খারাপ পথে পা না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাওয়াই হচ্ছে একমাত্র সহজ সরল পথ। উইলিয়াম ব্লেক এটাই বলতে চাচ্ছেন। কিছু অসাধু মানুষ যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার কাছে আসবে, তোমাকে তোষামোদ করবে, তোমাকে ভালোবাসবে, আলটিমেট তার স্বার্থ সিদ্ধি হওয়ার পর তোমার ক্ষতি করে সে তোমার কাছ থেকে চলে যাবে। আর যখন ক্ষতি হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে ক্ষতি হয়ে গেছে, কিন্তু সেই ক্ষতি পূরণের আর কোনো জায়গা থাকবে না। এটাই হলো দ্য সিক রোজ কবিতার অন্তর্নিহিত মিনিং। আর বাহ্যিকভাবে মিনিং তো এটাই যে গোলাপ, তুমি মৃত পাংশুর, তুমি মলিন, একটা তুমি মলিন মৃত পাংশুর। ঝড় রাতে একটা কীটের উড়ে বেড়ায়, অন্ধকার রাতে যে ওড়ে, তুফান ঝড়ের মধ্যে সে সব কিছু তুচ্ছ করে ঘুরে বেড়ায়। আর সে সন্ধান পেয়ে গেছে তোমার রক্তিম আনন্দ শয্যা, অর্থাৎ তোমার যে সুন্দর শয্যা রয়েছে সেই শয্যার সে সন্ধান পেয়েছে, সেইখানে সে বসবাস করবে। আর তার অশুভ গোপন ভালোবাসা নষ্ট করে দেয় নিষ্কুলিত, নষ্ট করে নিষ্কুলস জীবন।
তোমার যে নিষ্কুলস জীবন ছিল সেটাকে কুলসিত করে দিল। এটা হচ্ছে এর আক্ষরিক অর্থ। আশা করছি তোমরা আমার এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।